সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডক্টর শারমিন জাহান নিটোল। দর্শক, আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অসংক্রামক ব্যাধি, এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন 1963 সালে জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1988 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MPH ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে ক্যান্সার রোগতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আজকের এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমন্ত্রণ। স্যার, আজ আমরা যে বিষয়টি আলোচনার জন্য সিলেক্ট করেছি সেটি হচ্ছে অসংক্রামক ব্যাধি। সংক্রামক ব্যাধি চলছে স্যার আমাদের পুরো পৃথিবীতে। এই সময়টিতে যদি একটু ভিন্ন বিষয় আলোচনা করতে চাই, সেটি হচ্ছে অসংক্রামক ব্যাধি। স্যার, অসংক্রামক ব্যাধি বলতে আমরা আসলে কি বুঝি? ধন্যবাদ। আসলেও পুরো পৃথিবীতে এখন আমরা হঠাৎ করে পড়ে গেছি সংক্রামক রোগের যে অতিমারিতে পড়ে গেছি। জনজীবন অনেকটাই গত একটা বছর হয়ে গেল আমরা তো এরকম একটা বলা যায় যে অচল অবস্থার মধ্যে আছি। একবার একটু আশার আলো দেখি, আবার আমরা পিছিয়ে যাই। এর মধ্য দিয়েই আমরা ভুলে গেলে চলবে না যে আমাদের এই বর্তমান শতাব্দীর মূল থ্রেট বা মূল সমস্যাটা কিন্তু অসংক্রামক রোগ। যেটা আপনি বললেন যে অসংক্রামক রোগ বলতে আমরা কি বুঝি, অর্থাৎ আমি আবার তাহলে বলি সংক্রামক রোগ কাকে বলে। যেমন একটা রোগ, যে রোগটা একজন মানুষের শরীর থেকে সরাসরি আরেকজন মানুষের শরীরে চলে যেতে পারে বা আক্রমণ করতে পারে, আক্রান্ত হতে পারে একজন মানুষ, সেটাকে আমরা বলি সংক্রামক রোগ বা আমরা ছোঁয়াচে রোগও বলি, কমিউনিকেবল ডিজিজ। আর যে রোগগুলো সরাসরি একজন মানুষের কাছ থেকে আরেকজনের যাবে না, সেগুলি হলো অসংক্রামক রোগ। আমরা ইংরেজিতে বলি নন কমিউনিকেবল ডিজিজ, সংক্ষেপে NCD বলি আমরা। আবার কিছু কিছু ক্ষেত্রে ক্রনিক ডিজিজও বলা হয়, যেহেতু একটু দীর্ঘমেয়াদী অসুখ, এই জন্য ক্রনিক ডিজিজও বলা হয়। তো স্যার, একটু যদি জানতে চাই যে অসংক্রামক ব্যাধি বা নন কমিউনিকেবল ডিজিজের আন্ডারে কোন কোন রোগগুলো আসলে পড়ছে? হ্যাঁ, ভেরি গুড। আসলে যেগুলি সংক্রামক না তার সবগুলোই অসংক্রামক, কিন্তু এর মধ্যে চারটা রোগকে প্রধান অসংক্রামক রোগ বলা হয়। তার মধ্যে একটা হলো হৃদরোগ এবং স্ট্রোক একসাথে আমরা যদি বলি, ক্যান্সার, ডায়াবেটিস এবং COPD আমরা বলি যে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। অর্থাৎ সোজা করে যদি বলি যে শ্বাসতন্ত্রের দীর্ঘস্থায়ী সমস্যা যেগুলি আছে সেগুলি, এই চার ধরনের রোগ হলো আমরা বলি প্রধান। এর বাইরে আরও অনেক আছে, একেবারে ইনজুরি থেকে শুরু করে এই যে আমরা কিছু মানসিক ব্যাধিও আছে, এরকম অনেক কিছু যেগুলি সংক্রামক না, কিন্তু প্রধান এগুলি। এবং এগুলি একটা বড় কি বলবো, একটা আতঙ্কজনক খবর আমি এভাবে বলতে পারি যে সারা পৃথিবীতে প্রায় 4 কোটি মানুষ প্রতি বছর মারা যায় এই প্রধান অসংক্রামক রোগগুলোতে। সংখ্যাটি তাহলে কিন্তু স্যার অনেক বেশি, আসলে যে 4 কোটি মানুষ পুরো পৃথিবীতে মারা যাচ্ছে। এবং এর মধ্যে ওই যে বললাম সবচেয়ে বেশি হৃদরোগ এবং স্ট্রোকে, তারপরে ক্যান্সার, তারপরে হলো শ্বাসতন্ত্রের যে দীর্ঘস্থায়ী সমস্যাগুলো এবং ডায়াবেটিস পরে আছে। এর বাইরে আরও কিছু আছে যেগুলো আমি বললাম। এখন আমরা যদি দেখি যে এর আগের শতাব্দীতে, আমরা তো এখন একবিংশ শতাব্দীতে আছি, আমরা যদি বিংশ শতাব্দী বলি বা ঊনবিংশ শতাব্দীতে বলি, এবং আমরা যদি সেই সময়কার ইতিহাস পড়ি বা আমরা যদি সাহিত্য পড়ি, আমরা দেখব শরৎচন্দ্রের উপন্যাস পড়ি, আমরা দেখেছি যে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছে ওলা ওঠা রোগে, অর্থাৎ কলেরায়। তারপরে গুটি বসন্ত, প্লেগ, তারপরে এই ধরনের আমরা কালাজ্বর, ম্যালেরিয়া, এগুলিতে কিন্তু হাজার হাজার মানুষ মারা যেত, লক্ষ লক্ষ মানুষ মারা যেত। তো আমাদের একটা চিকিৎসা বিজ্ঞানের একটা বড় সফলতা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, এবং এখানে কিন্তু আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা যেটা থাকে সারা বিশ্বে এবং আমাদের দেশেও, আমি বলবো এই ক্রেডিটটা আমি দিতেই চাই যে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থায় যারা আছেন এবং মাঠকর্মী থেকে শুরু করে EPI, অর্থাৎ এই যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির মাধ্যমে প্রধান 6টি ঘাতক
ঘাতক রোগ যেগুলি আমরা সংক্রামক রোগ সংক্রামক বলতাম, ব্যাধি, সেগুলি কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে। আমাদের অনেকগুলা আমরা বলি ইরাডিকেশন বা নির্মূল হয়ে গেছে, কোনোটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে। তো সেই হিসাবে আমরা অনেকটাই, বিশেষ করে যে পোলিও, জি, সারা পৃথিবীতে মাত্র কয়েকটা রোগীর খবর আছে, সেটা জি, আফগানিস্তান, পাকিস্তান বা এরকম। তো তারপরে বলা যাবে যে এই কয়টা চলে গেলে আমরা বলতে পারবো নির্মূল হয়ে গেছে। যেমন গুটি বসন্ত আমাদের বলি, ম্যালেরিয়া, কালাজ্বর এগুলো নিয়ন্ত্রণে আসছে আমরা বলছি। তো এইটা গেল যে আমরা বলছি সংক্রামক ব্যাধির কথা বলছি। তো এগুলি চলে গেছে মনে করি আমরা, কিন্তু আসলে কিন্তু আমরা আছি একটা এপিডেমিওলজিক্যাল ট্রানজিশন বা রোগতত্ত্বীয় একটা বিবর্তনের মধ্যে আছি আমরা। কেমন বলি না, ক্রান্তি লগ্ন। কেমন যে আমরা এই শতাব্দীর শুরু থেকে আমরা সংক্রামক রোগগুলাকে নিয়ন্ত্রণ করে ফেলে আমরা অসংক্রামক রোগের দিকে যাচ্ছি, কারণ অসংক্রামক রোগে যেহেতু মৃত্যুর সংখ্যাটা সব থেকে বেশি। কিন্তু হঠাৎ হঠাৎ আমাদেরকে একেবারে সমস্ত কিছুকে একদম নড়চড় করে দেয়। যেমন কিছু আমি দুই ধরনের কথা বলি। একটা হলো ইমার্জিং কমিউনিকেবল ডিজিজ, মানে হঠাৎ জেগে ওঠা কিছু ছোঁয়াচে রোগ। যেমন আমরা এগুলো আগে কখনো নাম শুনি নাই, আমরা হঠাৎ করে যেমন এই যে নিপা ভাইরাসের কথা শুনছি, আমরা সার্সের কথা শুনলাম, আমরা মার্সের কথা শুনলাম, এখন সারা পৃথিবীকে একেবারে তটস্থ করে ফেলছে যেটা, এগুলি হলো ইমার্জিং, নতুন করে আসছে, এগুলো আগে আমরা দেখি নাই। আবার আরেক ধরনের আছে, সেটাকে বলি আমরা রি-ইমার্জিং, অর্থাৎ আবার মানে গজিয়ে ওঠা বা জেগে ওঠা বা মাথাচাড়া দিয়ে ওঠা। যেমন আমি বলি যে কালাজ্বর চলে গেছে না আমাদের দেশে, আমরা মনে করি কালাজ্বর নিয়ন্ত্রণে চলে গেছে। হঠাৎ করে পাবনা, সিরাজগঞ্জ বেল্টে দেখা গেল যে বেশ কিছু কালাজ্বরের রোগী পাওয়া গেল। চিটাগাং হিল ট্যাক্সে দেখা গেল যে ম্যালেরিয়ার রোগী আবার কিছু পাওয়া যাচ্ছে। এগুলিকে আমরা বলি রি-ইমার্জিং। হ্যাঁ, আমি জানি না আমার কথাগুলো খুব তাত্ত্বিক হয়ে যাচ্ছে কিনা, সবাই বুঝতে পারবে কিনা, তারপর আমি সহজ করে বলার চেষ্টা করছি। তো এগুলি আমাদের, যার জন্য আমরা বলি যে আমরা ডাবল বার্ডেন, মানে দ্বৈত বোঝার মধ্যে আছি। একদিকে অসংক্রামক রোগ আমাদেরকে মৃত্যুর হার এত বাড়িয়ে দিচ্ছে, আবার সংক্রামক রোগের যন্ত্রপাতির প্রতিরোধ ব্যবস্থা যে আমরা বন্ধ করে ফেলবো তা না, আমাদের অ্যালার্ট থাকতে হচ্ছে। এবং করোনা আমাদের কোভিড-19 এসে দেখিয়ে দিল যে আমাদের যে আত্মপ্রসাদ আমাদের যেটুকুই ছিল, মানে আমাদের বাংলাদেশে কিন্তু প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার অনেকটাই খুব ভালো একটা সিস্টেম। আমাদের অন্যান্য দেশের অনেকেই খুব এটা নিয়ে খুব প্রশংসা করেন। অমর্ত্য সেন তো অনেকবার বলেন যে প্রাথমিক আমাদের স্বাস্থ্য পরিচর্যা, ডেফিনেটলি আমি নিজেও মনে করি এটা খুব ভালো একটা ব্যবস্থা। কিন্তু আমাদের যে অন্যভাবে, মানে আমরা বলছি যে সেকেন্ডারি টার্সিয়ারি, অর্থাৎ বিশেষায়িত ব্যবস্থাগুলা বা জেনারেল হাসপাতালগুলাতে যে অনেক কিছু করার আছে, অনেক কিছু ঘাটতি আছে, সেগুলি আমরা এই কোভিড-19 আমরা দেখলাম। এটা শুধু বাংলাদেশে না, বাংলাদেশ না স্যার, সারা বিশ্বেই কিন্তু আসলে এই বিষয়টি পরিলক্ষিত হয়েছে যে আসলে স্বাস্থ্য ব্যবস্থার দিকে কিন্তু সারা বিশ্বই কিন্তু স্যার কোভিড-19 এর কারণে অনেকাংশেই কিন্তু সারা বিশ্বই এফেক্টেড হয়েছে। এবং আমরা দেখেছি উন্নত বিশ্বে, শুধু আমাদের দেশ না স্যার, উন্নত বিশ্ব কিন্তু হিমশিম খেয়েছে এই অতি মাত্রায় এত মানুষ যে এফেক্টেড হচ্ছেন তাদেরকে চিকিৎসা দিতে গিয়ে। স্যার, আমরা কথা বলছি অসংক্রামক ব্যাধি নিয়ে এবং সংক্রামক ব্যাধি নিয়ে। সংক্রামক ব্যাধি সম্পর্কে আমরা তো আপনার কাছ থেকে কিছুটা জানলাম, এবং এই সংক্রামক ব্যাধিকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করছি সেটি সম্পর্কেও জানলাম। একটু যদি জানতে চাই যে স্যার, যেভাবে বলছিলেন যে বিংশ শতাব্দী এবং ঊনবিংশ শতাব্দী, এই সময়টিতে কিন্তু অসংক্রামক ব্যাধির পরিমাণ এতটা বেশি ছিল না যতটা এই একবিংশ শতাব্দীতে বেড়ে চলেছে। স্যার, এটির পেছনে আসলে কারণ কি? রাইট, প্রথমত আপনার এই আগের কথাগুলো খুবই চমৎকার। আমিও বলতাম যে উন্নত বিশ্বের দেশগুলাও কিন্তু একটা নতুন করে ভাবনা এবং বিশেষ করে প্রতিরোধ, আমাদের দেশে প্রতিরোধটা একমাত্র ইপিআই এর সাকসেসফুল কর্মসূচি ছাড়া আমরা অন্য ক্ষেত্রে প্রতিরোধটাকে বেশি গুরুত্ব দিতে চাই না। আমরা সব সময় রোগী হবে, মানুষ আক্রান্ত হবে, চিকিৎসার জন্য আসবে, সেইভাবে আমরা সাজাই আমাদের পরিকল্পনা। এটা একদম ভুল পথে যে আমরা আছি, সেই জিনিসটাকে একটু সারা পৃথিবীতে এবং আমাদের দেশে বিশেষ করে আমরা ভাবতে যাচ্ছি। যে কথাটা বলছিলেন যে আমাদের হঠাৎ করে কেন আমরা একবিংশ শতাব্দীতে এসে আমরা এই অসংক্রামক রোগগুলাতে এত মৃত্যুর হার বাড়ছে। আর একটা কথা বলি, আমি পরে যদি ভুলে যাই, সেটা হলো এই যে অসংক্রামক রোগে যে মৃত্যু হচ্ছে তার শতকরা 85% প্রিম্যাচিওর কোনটাকে বলি আমরা, 30 থেকে 69 বছরের মধ্যে যে মানুষ মারা যায়, এটা তো কেউ আশা করি না যে এই বয়সে মারা যাবে। এই বয়সে মারা গেলে আমরা বলি অকাল মৃত্যু বলি, আর কি আন্তর্জাতিকভাবে এটাকে অকাল মৃত্যু বলা হয়। এবং 30 থেকে 69 বছর বয়সের 85% মৃত্যুই ঘটে এই
নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলাতে, যার মধ্যে আমরাও আছি। এই কথাটা বলে আমি আবার আপনার প্রশ্নের দিকে যাই। কারণটা কি? আসলে আমরা আমরা একটু পিছনের যে মানে প্রেক্ষাপট নিয়ে আগে একটু বলি। প্রেক্ষাপটটা হলো, আমি মনে করি যে এক নম্বর হলো আনপ্ল্যান্ড আরবানাইজেশন, অপরিকল্পিত নগরায়ন। আচ্ছা, আমাদের যখন আমরা যখন এই যে আমাদের যে গ্রামীণ সমাজটা ছিল, সেই সমাজে হয়তো অনেক কিছু আধুনিকতার অনেক উপকরণের অভাব ছিল, কিন্তু আমাদের মুক্ত বায়ু ছিল, হাঁটাচলার জন্য প্রচুর জায়গা ছিল, খেলাধুলার জন্য মাঠ ছিল, নানান ধরনের খেলা ছিল, আমাদের দেশীয় খেলা, বিদেশি খেলা তো পরে আসলো। আমাদের খাবার দাবারের মধ্যে সেই ভেজাল ছিল না, কেমিক্যাল ছিল না। এই যে বলছি আমি যে তারপরে সবথেকে বড় কথা হলো যে অপরিকল্পিত নগরায়ন যেটা হচ্ছে পরবর্তীতে, এখানে কিন্তু এই জায়গাগুলো রাখা হয় নাই যে আমাদের এই মহল্লা বা এই এলাকার ছেলেপেলেরা খেলবে কোথায়, ছেলে মেয়েরা খেলবে কোথায়, যদি ছেলেরা বলবো না, ছেলে মেয়েরা তারা কোথায় গিয়ে তারা এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ মানে এই চর্চা তারা করবে। আগে আমাদের স্কুল কলেজগুলো চিন্তা করেন, আমাদের স্কাউট ছিল, আমাদের প্রতিদিন সকালবেলা আমাদের এই কাজগুলো কিন্তু নাই। হ্যাঁ, তাহলে একটাকে আমি বললাম অপরিকল্পিত নগরায়ন, যেখানে আমাদের এই রাস্তাগুলো, রাস্তা দিয়ে আপনি হাঁটবেন, সেই হাঁটার জায়গাও তো নাই, ফুটপাত যথেষ্ট না। অন্যান্য দেশে সাইকেলে করে মানুষ স্কুলে যাচ্ছে, অফিসে যাচ্ছে, তাদের কায়িক পরিশ্রম হচ্ছে, আমরা আমাদের দেশে সেটা পারছি না। সেখানেও আবার ফুটপাতে আবার অনেক নিম্ন আয়ের মানুষরা তারা এখানে ব্যবসার প্রসার করে। এনিওয়ে, এটা হলো একটা বললাম। দুই নাম্বার হলো যে আমাদের এই যে আগ্রাসন, যদি বলি সাংস্কৃতিক আগ্রাসন বা গ্লোবালাইজেশন, আমরা বলি না বিশ্বায়ন হচ্ছে, বিশ্বায়ন তো ভালো জিনিস, কিন্তু খারাপ দিকও তো আছে। যে খারাপ যে সমস্ত জীবনযাত্রা, খারাপ অভ্যাস, খারাপ সংস্কৃতিগুলা কিন্তু খুব দ্রুতই এখন আমাদের চলে আসছে। যেমন আমাদের সমাজের একটা বৈশিষ্ট্য ছিল, আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা যেই হই না কেন, আমাদের পারিবারিক বিশ্বস্ততার একটা ব্যাপার ছিল। আমাদের এখানে স্বামী স্ত্রীর সম্পর্কের পবিত্রতার একটা বিষয় ছিল। এই যে অনেক মানুষের সাথে মিলামেশা, যেগুলি কিন্তু এই আকাশ সংস্কৃতি থেকে চলে আসছে। খাবার দাবারের এই সমস্ত এত জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এগুলি এত ছিল না। মানে আমাদের পরিবারে আমাদের মা, খালা, দাদি, নানিরা ফ্রেশ খাবার রান্না করতেন, সেগুলি আমরা খেতাম। সেখানে প্রিজারভেটিভ ছিল না, নানান কেমিক্যাল ছিল না। এগুলো আমি বলছি বিশ্বায়নের যে খারাপ দিকগুলো বলছি। আরেকটা বিষয় যদি আমরা বলি যে এগুলির ফলে কি হচ্ছে, আমরা কথা বলছিলাম অসংক্রামক ব্যাধি বেড়ে যাওয়ার পেছনের কারণগুলো নিয়ে। আমি এতক্ষণ বলছিলাম মূলত প্রেক্ষাপটগুলো, মানে পিছনের যে গ্লোবালাইজেশনের কথা বললাম, মানে বিশ্বায়নের কথা বলছি, বিশ্বায়ন মানে খারাপ দিকগুলো আর কি, বা অপরিকল্পিত নগরায়নের কথা বলছি। আমাদের জীবনযাত্রার মধ্যে যে অনেক পরিবর্তন এসে গেছে। আমরা এখন সেই যে আমরা যেটাকে ডাক্তারি ভাষায় একটা শব্দ আছে যে, আচ্ছা আমি ওইটার বাংলা সহজ করে বলি, যে ঠিক স্বাস্থ্যকর না আমাদের জীবনযাত্রাটা এখন, সেটা বলি। আরেকটু সুনির্দিষ্ট করে যদি আমি বলি, এই যে বললাম আমি তখন, এগুলির ফলে কি হচ্ছে, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। মানুষের খাবার দাবারের কারণে যে ধরনের খাবার দাবার, আনহেলদি ডায়েট বলছি আমরা, যে অস্বাস্থ্যকর খাবার বলতে আমরা এই যে মাছি পড়লো বা একদিন রেখে দিছি বাসি হয়ে গেছে সেটা বলছি না আমি। আগে কিন্তু আমরা সেটাকে অস্বাস্থ্যকর খাবার বলতাম, আগে ওগুলো কি বাসি খাবার, মাছি বসলো সেই খাবার, কিন্তু বর্তমানে কিন্তু অস্বাস্থ্যকর খাবার হয়ে গেছে আমাদের রেস্টুরেন্টের খাবারগুলো। আমরা ফাস্ট ফুডের প্রতি বেশি আসক্তি আমাদের দেখা যাচ্ছে, এবং সেটা কিন্তু বয়স ভেদেও কোনো এটির কোনো সীমা নেই। আসলে ছোট থেকে শুরু করে একদম বয়স্ক সবাই কিন্তু আসলে ফাস্ট ফুডের খাবারের প্রতি খুব বেশি আকর্ষণ সবার ক্ষেত্রে। একদম একদম সঠিক। ওটি আমি বলছিলাম যে এখন আমরা খারাপ খাবার বলতে বা আনহেলদি ডায়েট বলতে বলবো যে সমস্ত খাবার প্রধানত আঁশ বা ফাইবার কম থাকে। আমি একটু বৈজ্ঞানিকটাকে একটু বলে রাখি, সেটা হলো যে সমস্ত খাবারে ফাইবার বা আঁশ কম থাকে, যেমন মাংস জাতীয় খাবার যদি আমরা বেশি খাই, আমরা অন্য খাবারগুলো কম খাই, শুধু মাংস আছে না, আমাদের ছেলেমেয়েরা আজকাল ওই শুধু মাংস খেতে চায় প্রত্যেক বেলা। মাংসের মধ্যেও আবার ব্যাপার আছে, মানে প্রাণীজ আমিষ, মাছও একটা প্রাণীজ আমিষ, কিন্তু মাছকে আমরা ভালো দেখি, বরং খারাপ হিসাবে দেখি মাংসের মধ্যে আবার কোনগুলো, যেগুলো 4 পায়ে জন্তুর মাংস, অর্থাৎ 4 পেয়ে, অর্থাৎ যেগুলি রেড মিট বলি, লাল টকটকা, মানে আমি বলছি যে চর্বিযুক্ত মাংস, যে সেই মাংস, সেটাকে হলো 1 নাম্বার বলছি আনহেলদি ডায়েটের মধ্যে আমি বলবো। দ্বিতীয়ত, এমনিতেই আমরা যারা একটু চর্বিযুক্ত খাবার, অন্য খাবারও পছন্দ করি মাংসের বাইরেও, সেটা একটা ব্যাপার। এখন যুক্ত হয়েছে
জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এবং এগুলি বানানোর জন্য নানান রকম কেমিক্যাল মিশানো হচ্ছে, সেগুলি অনেকগুলাই আমাদের পরিপাকতন্ত্রের জন্য খুবই খারাপ প্রভাব রাখছে। তারপরে আমরা কৌটাজাত মানে টিনজাত খাবার এখন আমরা বেশি খাচ্ছি, আমাদের সময় নাই, আমরা একেবারে দুধ ছুটে বেড়াচ্ছি, আমরা খাবার রান্না করার জন্য সেই সময় থাকে না, অনেকেরই বাস্তবতার কারণেই থাকে না। তখন এই টিনজাত খাবারের মধ্যে যে প্রিজারভেটিভগুলো ব্যবহার করা হয় সেগুলি সবগুলি ওইভাবে মানসম্মত না। এই সমস্ত কারণে আমি বলবো আনহেলদি ডায়েট একটা বড় ফ্যাক্টর। একটা হলো স্ট্রেস, এই যে আমাদের জীবনযাত্রা, আমরা ছুটে বেড়াচ্ছি, আমাদের কত সমস্যা, ব্যক্তি জীবনকে আমরা জটিল করে ফেলছি, পারিবারিক জীবন, সামাজিক জীবনে মানুষ এখন আগের মতো সরল সোজা অনেকেই থাকতে পারে না, অন্যের জন্য অনেক মানে ইয়ের কারণ হয়ে যাচ্ছে, চাপের কারণ হয়ে যাচ্ছে। সেইগুলি থেকে যেটা হচ্ছে যে চাপ বাড়ার কারণে তাদের ওই যে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, তাদের ঘুম হচ্ছে না, তাদের জীবনযাত্রা চেঞ্জ হয়ে যাচ্ছে, বায়োলজিক্যাল ক্লক বলি না আমরা, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা খুব ভালো প্রভাব রাখছে না। তো এইটার সাথে আমরা চারটে জিনিসকে এখন মানে একটা তো প্রেক্ষাপট বললাম, আর চারটা জিনিসের মধ্যে 1 নম্বরে কিন্তু আমরা বলি তামাক, অর্থাৎ সেটা ধূমপান হোক অথবা তামাকজাত দ্রব্য, সেটা আমরা চুইং টুবাকো বলি না, যেগুলি আমরা যেমন জর্দা, সাদা পাতা, গুল, খৈনি, নস্যি, এর জাতীয় নানান ধরনের তামাক আছে। তো পানবাহার, অনেক রকম আছে না, পাতাবাহার, কিন্তু যত বাহারি নামই থাকুক না কেন আসল জিনিস তো তামাক। এবং তামাক হলো এই ক্যান্সারের বেলায় বলি আমরা 50%, অর্ধেক ক্যান্সারের জন্য। ঠিক একইভাবে ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক এবং আমি যে বলছি সিও, শ্বাসনালীর সব কটার জন্য কিন্তু দায়ী হলো তামাক। গেল 1 নম্বর। আরো কি 3টি বিষয় আছে সেটি সম্পর্কে আমরা জানবো। আমাদের অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা আমাদের দর্শকদেরকে পুষ্টিবিদের কাছ থেকে দেখিয়ে আসি কিছু পুষ্টি তথ্য। চলে আসছি সেই সেগমেন্টে। প্রিয় দর্শক, দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আমাদের পুষ্টিবিদের কাছ থেকে দেখে আসব কিছু পুষ্টি তথ্য। গাউট রোগীদের রোজার মাসে খাদ্যাভ্যাস কেমন হবে সেটা নিয়ে অনেকেই কিন্তু ভয়ে থাকে, কারণ রোজার মাসে কিন্তু দেখা যায় যে বিভিন্ন ধরনের খাবারগুলোর কারণে তাদের কিন্তু এই রোগের মানে প্রতিক্রিয়া বা এই রোগটা দ্বিগুণ আকারে বেড়ে যায় এবং তারা অনেক ধরনের সমস্যা ফেস করে। সাধারণত দেখা যায় যে গাউট রোগীদের কিছু কিছু খাবার, যেমন ডাল জাতীয় খাবার, বিচি বা বিভিন্ন সবজি আছে, যেমন হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, গরুর মাংস, কলিজা ইত্যাদি জাতীয় খাবারগুলো যখনই তারা বেশি করে খাচ্ছে বা খাদ্য তালিকায় 2-3 দিন পর পর রিপিট করছে, তখনই দেখা যাচ্ছে তাদের পায়ের গোড়ালি ফুলে যাচ্ছে, পা প্রচণ্ড ব্যথা করছে, মাসেল ক্র্যাম্পিং হচ্ছে, ইভেন তাদের পায়ের রগেও কিন্তু টান ধরতে পারে। এই ধরনের সমস্যাগুলো দেখা যায় যে সারা বছরে কিন্তু তারা খুব বেশি ফেস করে না, কারণ সারা বছরে কিন্তু প্রতিদিন এরকম ধরনের খাবার কিন্তু তারা খাদ্য তালিকায় রাখেন না। কিন্তু শুধুমাত্র রোজার মাসেই দেখা যায় যে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে ম্যাক্সিমাম ফুডের যে ইনগ্রিডিয়েন্টসগুলো, সেখানে কিন্তু সব ধরনের খাদ্য উপাদানগুলোর মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই ডাল জাতীয় খাবার বা অন্যান্য বীজ জাতীয় খাবারের ব্যবহার। যেমন আমরা দেখতে পাই যে রোজার মাসে যখন আমরা মুড়ি বা ছোলা খাওয়ার একটা আমাদের পূর্ব থেকে কিন্তু একটা ট্র্যাডিশন আছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু ছোলা একটা সেকেন্ড ক্লাস প্রোটিন, যেটা ডাল হওয়ার কারণে গাউট রোগীদের কিন্তু এইটা প্রতিদিন খাওয়ার কারণে বা প্রতি রোজায় সারা মাস ধরে খাওয়ার কারণে কিন্তু সমস্যাটা বেড়ে যেতে পারে। অনেকেই আছে যে ছোলাটা হয়তো ডিরেক্টলি বাদ দিয়ে দেওয়ার পরেও কিন্তু সমস্যাটা থেকে যাচ্ছে। সমস্যাটা এই কারণে থেকে যাচ্ছে, কারণ হলো দেখা যাচ্ছে যে আমরা ডাল থেকে যে বেসন তৈরি করছি, এই বেসন দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের বেগুনি, পেঁয়াজু বা অন্যান্য আলুর চপগুলো করে থাকি, কিন্তু দেখা যায় যে এগুলো তারা না জানার কারণে তারা খুঁজে পাচ্ছে না। মনে করে অনেক সময় তারা ভেবে থাকেন যে আমরা হয়তো অন্যান্য খাবার খাচ্ছি, কিন্তু কেন ইউরিক অ্যাসিডটা বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে তাদের মনে রাখতে হবে এখানে ডালের তৈরি যে বেসনটা, সেটার ব্যবহারটা স্কিপ করে তাদেরকে যে কোনো ধরনের চালের গুঁড়ি বা অন্যান্য কর্নফ্লাওয়ার যেগুলো থাকে এগুলো ব্যবহার করে কিন্তু এগুলো তৈরি করতে হবে। তাহলে দেখা যাবে যে তার ইউরিক অ্যাসিডের যে প্রবণতাটা বা বেড়ে যাওয়া বা গাউট রোগীদের ক্ষেত্রে অনেকটা উপকার হবে। এছাড়াও আরও কিছু খাবার আছে রোজার মাসে যেগুলো কিন্তু প্রত্যেকেই প্রতিদিনই অনেক সময় খেয়ে থাকেন। তার মধ্যে একটি হলো হালিম। আপনারা সবাই জানেন যে হালিম কিন্তু ডাল থেকেই তৈরি হয়, বিভিন্ন ধরনের ডাল এবং সাথে একটু চাল মিশিয়ে কিন্তু সাথে আবার গরুর মাংসটা মিক্স করে কিন্তু হালিম তৈরি করা হচ্ছে, এবং এখানে 3টি উপাদান বা 4টি উপাদানে কিন্তু গাউট রোগীদের জন্য হার্মফুল। সো যারা গাউট রোগী আছেন রোজার মাসে, তারা হালিমটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন।
এছাড়াও আরও কিছু উপাদান আছে, যেমন বিভিন্ন ধরনের সবজি তারা ব্যবহার করে থাকেন বা বিচি ব্যবহার করে থাকেন রোজার মাসে, যেগুলো থেকেও কিন্তু তাদের এই রোগের মানে খারাপ দিকটা বা এই রোগের ধরনটা কিন্তু বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাদের জন্য পরামর্শ থাকবে যে আপনারা রোজার মাসে ইফতারটা শুরুতেই যেটা করবেন, একদম ফ্রেশ কোনো ফলের জুস দিয়ে শুরু করতে পারেন। সর্বোচ্চ খেজুরটা খাওয়ার পরে আপনারা একদম শর্করা জাতীয় একটা খাবার নিয়ে, যেমন চিড়া হতে পারে, চিড়ার সাথে দই হতে পারে বা কলা হতে পারে। এছাড়াও কিন্তু আপনারা ন্যাচারাল যে ধরনের আমরা অ্যাজ ইউজুয়াল খাবারগুলো ঘরে খেয়ে থাকি, সেই ধরনের খাবার দিয়ে কিন্তু আপনারা ইফতারটা নিতে পারেন। তাহলে হবে কি যে আপনাদের রোজা রাখার পরেও যে পায়ের ব্যথা বা পা ফুলে যাওয়া এই ধরনের সমস্যাগুলো থেকে দূরে থাকতে পারবেন। সেহরিতেও একইভাবে এই ধরনের খাবারগুলো দিয়েই আপনাদের সেহরি করতে হবে। মোটামুটি যদি আপনারা একদম ব্যালেন্স খাবার দিয়ে এবং এই উপাদানগুলো, যেমন ডালের কথা বলেছি, বিশেষ করে ডাল দিয়ে তৈরি ছোলা বলেছি, হালিম বলেছি, এই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে এবং পাশাপাশি ফ্রেশ খাবারগুলোকে রেখে, যেগুলো গাউট রোগীদের জন্য ভালো, সেই খাবারগুলো রেখে এবং প্রচুর পরিমাণে পানি গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তাদের জন্য পানি গ্রহণ বাধ্যতামূলক। অতিরিক্ত পানি গ্রহণ করলে এইটি দেখা যায় ইউরিনের মাধ্যমে অনেকটা এটা রিকভার করা সম্ভব। রোজার মাসে এই ধরনের খাবারগুলো আপনারা থেকে দূরে থাকবেন এবং আপনারা অবশ্যই পানি প্রচুর পরিমাণে গ্রহণ করবেন, তাহলে আপনাদের গাউট রোগ থেকে দূরে থাকতে পারবেন। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার, 4টি বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম যে কোন 4টি বিষয় আসলে অসংক্রামক রোগের পেছনে দায়ী। প্রধানটিতে বলেছি, জি, সেটা হলো তামাক বা তামাক জাতীয় দ্রব্য। 2 নাম্বার অ্যালকোহল বা মদ, এটাও কিন্তু আমাদের অনেকে আমরা মনে করি যে বাংলাদেশে তো এটার বেশি প্রচলন নাই, কিন্তু এটা আসলে এক ধরনের আত্মপ্রবঞ্চনা। আমাদের এক্সট্রিম, সমাজের এক্সট্রিম দুইটা দিক যদি আমরা বলি, সেখানে কিন্তু আস্তে আস্তে প্রচলন বাড়ছে এবং এইটাও আমাদের এই রোগগুলা সবকটা রোগের জন্য, ক্যান্সার সহ সবকটা রোগের জন্যই দায়ী। তারপরে আমরা বলছি যে ওই যে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, আমি যেটা শুরুতে বলেছিলাম যে অপরিকল্পিত নগরায়নের কারণে হোক আর যে কোনো কারণে হোক, আমরা সচেতনতা আমাদের মধ্যে কম। এই কারণে যারা মাঠে ঘাটে কাজ করেন তারা তো ঠিক আছে, তারা প্রচুর পরিশ্রম করেন। গ্রামে অনেক নারী পুরুষ তারাও কিন্তু অনেক কায়িক পরিশ্রম করেন, কিন্তু আমরা শহরে সমাজে আমরা যারা অফিসে বসে কাজ করি শুধু মাথায় ঘামাই, কিন্তু শরীরটাকে ঘামাই না। তার কারণে এই রোগগুলো আমাদের বাড়ছে। তার কারণে আমরা বলছি যে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি বা কায়িক পরিশ্রমের অভাব, এটা একটা বড় কারণ। আমি ক্যান্সার নিয়ে বলি বলে বারবার মতো ক্যান্সারের কথা চলে আসছে। সেটা হলো যে একজন নারী যদি প্রতিদিন আধা ঘন্টা জোরে হাঁটেন, তার ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি শতকরা 5 ভাগ কমে যায়। এটা কিছু গবেষণায় আসছে। তাহলে আমি বললাম তামাক, আমি বললাম অ্যালকোহল বা মদ, আমি বললাম ফিজিক্যাল কায়িক পরিশ্রমের অভাব, আর একটা হলো ওই খাবার দাবার যেটা আমি আগে বলে ফেলেছি। তাহলে এই 4টা জিনিসকেও যদি আমরা প্রধানত যদি এর প্রতি জোর দেই আমরা, এবং সেই অনুযায়ী আমরা যদি কিছু ব্যবস্থা নেই, ব্যবস্থাটা আমরা অনেক সময়, প্রথম কথা হলো কি, এই কথাগুলো কি আমরা সবাইকে জানি। আজকে আমি মানে এনটিভি যে এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করবে, আমার কাছে এটা খুব মানে অন্যরকম লাগছে যে এইগুলো কথা নিয়ে সাধারণত আলোচনা হয় না। আমরা শুধু রোগ নিয়ে কথা বলি, কিন্তু পিছনের সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ আমাদের স্টুডিওতে এসেছেন এবং আমাদের দর্শকদেরকে এই অসংক্রামক ব্যাধি সম্পর্কে সচেতন করেছেন। না, সেটাই। আমি শুধু কয়েকটা কথা একটু বলি, আমার মনে হয় শেষের দিকে আমরা চলে আসছি বলে আমি কয়েকটা কথা বলি। আমরা প্রথমত মানুষকে জানাতে হবে, এবং গণমাধ্যমের যেমন ভূমিকা আছে, পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক কিছুই করি, কিন্তু এই কাজগুলোও একটু আমাদের করা উচিত। এবং এটা শুধু কারা করবেন? এটা কি শুধু ডাক্তাররা করবেন? শুধুই কি সরকারের দায়িত্ব? আমরা যারা নিজেরা হয়তো আমরা বলছি, নিজের বেলায় আমরা এগুলি হয়তো মানছি না, বা আমার আশেপাশে পরিবারের সদস্যরা মানছে না, তারা জানছে না, এইভাবে আমি যে এলাকা থেকে আসছি সে আমার প্রতিরাই তো আমরা বাংলাদেশের কোনো আসলে আমাদের সমাজের প্রতিটি সেক্টরেই কিন্তু আমাদের সবাইকে সচেতন হতে হবে এই বিষয়গুলোর ব্যাপারে, তাহলেই কিন্তু অসংক্রামক ব্যাধি থেকে আমরা রক্ষা পেতে পারবো। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসেছেন এবং দর্শকদের মূল্যবান পরামর্শ দিয়েছেন। ধন্যবাদ এনটিভিকে আবারও যে এই ধরনের বিষয় নিয়ে আজকে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। আজ কথা হচ্ছিল অসংক্রামক ব্যাধি নিয়ে। আশা করছি আমাদের অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শগুলো আপনাদের অনেক কাজে আসবে। চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে দেখে আসি কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিনে। আমি যখন রাস্তায় বের হব, জানি না আমার পাশের জন সে করোনা আক্রান্ত কিনা। সে যদি করোনা পজিটিভ থাকে এবং তার 1 মিটারের মধ্যে আমি কিছুক্ষণ থাকি, কয়েক মিনিট, 5 থেকে 10 মিনিট, তো আমি করোনা আক্রান্ত হতে পারি। তো এক্ষেত্রে সোশ্যাল ডিস্টেন্সটা খুবই দরকার এবং গ্যাদারিং আমরা অ্যাভয়েড করব।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখবার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব আয়োজন এবং খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।